জামাত এত বড় হয়ে আসছে কি কারণে? কারণ এই আওয়ামী লীগের অনুপস্থিতি। আদর্শহীন রাজনীতির চূড়ান্ত একটা রূপ হচ্ছে জামায়াতে ইসলামী। শিবিরের এই নেতারা তখন আন্দোলন করেনি, তখন তারা গিয়ে গুপ্ত ছাত্রলীগ হয়েছে। জামাতের যেই অবস্থান রাজনীতিতে, বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থানের পর, এটা খুব গুরুত্বের সঙ্গে আসলে বিশ্লেষণের দাবি রাখে। এবং এই পুরো পরিস্থিতিটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আপনি দেখবেন যে একটি গাছ শিকড়হীন, মানে এ ট্রি উইদাউট রুটস বলতে যে একটি বাক্যের সঙ্গে আমরা পরিচিত, তা যেন জামাতের এই কর্মকাণ্ডে খুব মূর্ত হয়ে ওঠে। আপনি দেখুন যে জামাত বিএনপি সম্পর্কে কত রকমের অভিযোগ উত্থাপন করছে, যে বিএনপি চাঁদাবাজি করছে, লুট করছে, এটা করছে, নানান কিছু, যে ২ সাপের ১ বিষ, নৌকা আর ধানের শীষ, এইরকম কথাবার্তা আমরা শুনছি। সেই বিএনপির সঙ্গেই কিন্তু গত বৃহস্পতিবার জামাতের আমির যখন বৈঠকে গেলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করবার জন্য তারেক রহমানের অফিসে, সেখানে গিয়ে কিন্তু বেরিয়ে এসে জামাতের আমির সাংবাদিকদের জানালেন যে বিএনপি নেতৃবৃন্দের সাথে আমাদের খুব ভালো কথা হয়েছে এবং আমরা একসঙ্গে কাজ করব। নির্বাচনের পরে সরকার গঠনের আগে আমরা বসে ঠিক করব কি করা যায়, জাতির জন্য যা ভালো মনে হয়। খুব গুরুত্বপূর্ণ একটি কিন্তু পয়েন্ট। আপনারা যেই পয়েন্টে আলোচনা করছেন, দল পরিবর্তন, আপনি দেখুন কি ঘটনা ঘটাতে যাচ্ছে জামাত, যে আমরা যদি নির্বাচনে যথেষ্ট পরিমাণ আসন না পাই, তাহলেও আমরা সরকারের অংশী হতে পারি, যেভাবে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে ১২ বছর রাজত্ব করেছে পুতুল বিরোধী দল হিসেবে। অর্থাৎ দেশের জন্য আরও একটা গভীর সংকট আমরা দেখতে পাচ্ছি, যে যেই জবাবদিহি পূর্ণ একটা সমাজ আমরা চেয়েছি ২৪-এর গণ অভ্যুত্থানে, গণতন্ত্র, জবাবদিহিতার জন্য এত প্রাণত্যাগ, সেই জায়গায় জামাত কিন্তু প্রায় তলে তলে না, ও প্রকাশ্যেই তারা বলছে যে আর বিরোধী দলের প্রয়োজন নাই, প্রয়োজনে আমরা একসাথে শাসন ক্ষমতা ভাগ বাটোয়ারা করে নেব। এই যে জামাতের মুনাফেকি, এটা তো আজকের থেকে নয়। তারা আরেকটি কথা বলে যে আপনারা বিএনপিকে দেখেছেন, আওয়ামী লীগকে দেখেছেন, জামাতকে তো দেখেননি কখনো ক্ষমতায়, একবার আমাদের সুযোগ দিয়ে দেন। জামাতকে তো আমরা অবশ্যই দেখেছি, ৭১ সালেই তো আমরা দেখেছি জামাত কি করতে পারে। পুরো জাতির বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যায় তাদের হাতেই আবার দেশ তুলে দেবার এরকম একটা সিদ্ধান্ত কি দেশের মানুষ নিতে পারে? আপনি এই বিএনপির সাথে তাদের এই ধরনের কিন্তু টানাপোড়েনের সম্পর্ক, প্রয়োজনে তারা সাপের বিষ বলছে, প্রয়োজনে তারা অফিসে গিয়ে আলাপ করে বেরিয়ে এসে বলছে একসঙ্গে সরকার গঠন করব। আসুন এনসিপির সম্পর্কে, এনসিপিকে নিয়ে তারাও কিন্তু নানান রকম কথাবার্তা বলেছে, এক ধরনের টানাপোড়েন ছিল। এবং যে গুপ্ত রাজনীতির কথা আমরা বলি, যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের স্বাভাবিকভাবেই তাদের স্বৈরাচারী আসনে, স্বৈরাচারীর যে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কাজকর্ম তারা করেছে, তার বিরুদ্ধেই তো মানুষের ক্ষোভটা ছিল। সেইখানে কিন্তু শিবিরের এই নেতারা তখন আন্দোলন করেনি, তখন তারা গিয়ে গুপ্ত ছাত্রলীগ হয়েছে। এই হেলমেট বাহিনীর অধিকাংশই তারা। তো তারা যখন বেরিয়ে এলো ২৪-এর পরে, এসে বলছে যে আমরা তো শিবির ছিলাম, আমরা এই করেছি সেই করেছি। তার মানে তারা কিন্তু চেহারা গোপন করতে পারে, প্রয়োজনে চেহারা গোপন করে তারা এই সমস্ত কাণ্ড কারখানা করেছে। এখন এনসিপির কাছে যে আমাদের প্রত্যাশা ছিল, বিপুল প্রত্যাশা ছিল, হয়তো এবারে একটি আসনও তারা পেত না, হয়তো খুব কম ভোট পেত, তাতে কি হতো? তারপরেও তো নিজের পায়ে দাঁড়াতে পারত। এই বিপুল মানুষ যেখানে তাদেরকে সমর্থন করছে, এত লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে এলো আগস্টের ২, ৩, ৪ তারিখে, যেই দেশাত্মবোধক গানগুলো আমরা শুনলাম, তার সাথে তো জামাতের কোনো সম্পর্ক থাকতে পারে না। তারপরে সেই এনসিপি কয়েকটি আসনের জন্য জামাতের সঙ্গে গিয়ে নিজেদের ভবিষ্যৎটাকে অন্ধকারাচ্ছন্ন করে ফেললো। আর এখন আসুন আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্কটা, এত কিছু করবার পর জামাতের নেতৃবৃন্দ বলছে যে আওয়ামী লীগের লোকজন এলে আমরা তাদের জায়গা দিব। অর্থাৎ আদর্শহীন রাজনীতির চূড়ান্ত একটা রূপ হচ্ছে জামায়াতে ইসলামী। এনসিপি জামায়াতে ইসলামী জোট করছে এবং শেষ আমরা দেখলাম মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে আওয়ামী লীগ যদি যোগ দেয় সব দায়ভার নেওয়া হবে। তাহলে আপনার কি কোনো জায়গায় মনে হচ্ছে যে তাদের ভেতরে ইন্টারনাল কোন্দল বা নিজেদের ভেতরেই স্নায়ুযুদ্ধ চলতে পারে কোনোভাবে? না, আপনি দেখুন, এটা আসলে স্নায়ু যুদ্ধের ব্যাপার না, এটাকে বলা হয় মুনাফিকি।
অর্থাৎ যখন যা প্রয়োজন হবে আমরা তাই করব, যে কোনো ছলে বলে কৌশলে গুপ্ত রাজনীতি করে আমরা শুধু ক্ষমতাতে যেতে চাই। এবং তাদের যে আদর্শ, আমরা তো একটা রাজনীতির মূল বিষয়টা কি, আপনার দলীয় একটা আদর্শ থাকবে, একটা ম্যানিফেস্টো থাকবে, এবং আপনি ক্ষমতায় গেলে কি করবেন, দায়িত্ব পেলে কি করবেন, এই কথাগুলো আপনি জাতির সামনে, মানুষের সামনে পরিষ্কার করে বলবেন। তারা তো 50 বছর ধরে সাম্প্রদায়িক রাজনীতি করে এসেছে, ইসলামিক রাজনীতি করে এসেছে। তার মানে ক্ষমতায় বা জয়ী হলে কি তারা শরিয়া আইন প্রয়োগ করবে, চালু করবে? সেটা তাদের বলা উচিত না? সেই দিকে কিন্তু তারা যাচ্ছে না। তারা শুধু বলছে আমরা কোয়ালিশন করব, আমরা দায়িত্ব ভাগ করে নেব ইত্যাদি। অর্থাৎ মূল জায়গাটিই তারা গোপন করে রাখছে। যদিও তারা মাঝে মধ্যে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করতে চাইছে, নারীদের বাড়িতে থাকলে টাকা পাঠিয়ে দিবে সেগুলা বলছে, কিন্তু এগুলা কিন্তু মাঝে মাঝে তাদের চরিত্রটা বিকশিত করছে। যেমনভাবে করছে ছাত্র শিবিরের যেই সমস্ত ছেলেরা, আম্মার বলে একটি ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদত্যাগপত্র নিজেই লিখে নিয়ে শিক্ষকের কাছে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ জামাতে ইসলামীর এই মুনাফিকি সম্পর্কে আমরা সকলেই জানি, কিন্তু আওয়ামী লীগ জানে কিনা, বিএনপি জানে কিনা, এনসিপি জানে কিনা, এই বিষয়গুলো জানলেও তারা কিভাবে তাদেরকে মোকাবেলা করবে, এগুলো আমাদের সামনের দিনে রাজনীতির দেখবার বিষয়। আরেকটা কথা হচ্ছে যে জামাত যেই 12 দলীয় ইসলামিক জোট করলো, অর্থাৎ তারা কোনো দিকেই, আপনি যদি একটা ফুটবল খেলার কথা চিন্তা করুন, তাদের ডিফেন্স এবং অফেন্স কোনো দিকেই তারা ফাঁক রাখতে চাচ্ছে না। তারা একদিকে আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, ইসলামিক জোট সব কিছু করে টোরে নিজেদের সব কিছু ঠিকঠাক করে, কোনোটাই যদি কাজ না লাগে, যদি বিএনপি জিতে তার সঙ্গে চলে যাবে সরকারে। এই অবস্থাতে আপনি যেটা বললেন ইতিহাস, আমি দুলা নিঃশেষ করি, এই সমস্ত বিষয়ে এই যে মূল জায়গাটা হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতি। যে বিপুল সংখ্যক ভোট নিয়ে আওয়ামী লীগের এই যে অনুপস্থিতিটা, এই সুযোগেই কিন্তু ডানপন্থার এই বিকাশ। এবং জামাত এত ফুর্তিতে কেন? কারণ তারা তো এতদিন একটা উগ্র ডানপন্থী দল, সাম্প্রদায়িক দল, তারা বিএনপির সাপোর্টেই রাজনীতি করে এসেছে, এবং বড় জোর তারা 3% ভোট, 5% ভোট, এইরকম তাদের ভোটের একটা হিসাব ছিল, আর 40% ভোট আওয়ামী লীগ বিএনপির মধ্যে ছিল। হঠাৎ করে জামাত এত বড় হয়ে আসছে কী কারণে? কারণ এই আওয়ামী লীগের অনুপস্থিতি। আমরা গত 16 বছর আওয়ামী লীগ ও সমমনাদের রাজনীতি দেখেছি সংসদে, এখন আমরা আগামীতে হয়তো বিএনপি ও সমমনাদের রাজনীতি দেখতে চাচ্ছি। এটা একটা চির বিভাজিত রাজনৈতিক দ্বন্দ্বের দিকে আমরা যেতে চাচ্ছি, যেটা কোনোভাবেই খুব সুষ্ঠু গণতন্ত্রের আভাস দেয় না।